আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে বরাবরের মতোই উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সংখ্যার গল্প পর্ব 11। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকে 3 নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। তো 3 নং প্রশ্নটি হলো, নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তবে এখানে বলছে প্রথমটি সমাধান করে দেওয়া হলো। তো ক নং প্রশ্নটি আসলে আমাদের সমাধান করে দিছে। এটা থেকে আমরা পরবর্তী যে খ, ক, ঘ 3টি অঙ্ক আছে এটা আমরা সমাধান করব। তো দেখো, ক 7 অঙ্কটি এককের স্থানে থাকবে। তার মানে আমরা যারা দেশীয় রীতি ও আন্তর্জাতিক রীতি ক্লাস দুটি করেছি তাদের আশা করি এ ধরনের ক্লাস বুঝতে কারো সমস্যা হবে না। তো দেখো, এখানে বলছে 7 অঙ্কটি এককের স্থানে থাকবে। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার এগুলো কিভাবে গণি? দেখো যে এইটার নাম হচ্ছে একক, এইটার নাম হচ্ছে দশক, এইটার নাম হচ্ছে শতক, এটার নাম হচ্ছে হাজার। তো আশা করি তোমরা এগুলো সকলেই জানো। তো এখানে দেখো 7 অঙ্কটি কোথায় থাকবে? এককের স্থানে থাকবে। দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, কিন্তু শর্ত হলো যে 7 অঙ্কটি সব সময় এককের স্থানে থাকবে। তাহলে এটা দেখো, এককের স্থানে কিন্তু 7 আছে, থাকার পরে বৃহত্তম সংখ্যা আমাদের তৈরি করতে হবে। তাহলে বৃহত্তম বলতে 9, 8, 6 আর এককের স্থানে তো 7 আছে। তার মানে 9 এর পরে 8, 8 এর পরে 6, তার মানে বড় থেকে ছোট, তার মানে এটা বৃহত্তম সংখ্যা। এবারে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1, 0। যেহেতু কোনো সংখ্যার পূর্বে শূন্যের মূল্য থাকে না, সেহেতু আমরা একটা ক্ষুদ্রতম অঙ্ক লেখার পরে শূন্যটাকে লিখব। 1, 0, 2, 7 তো এককের স্থানে আছে। তবে এখানে দেখো একটা ব্র্যাকেটের মধ্যে বলছে প্রশ্ন, সংখ্যাটি 0 দিয়ে শুরু হতে পারবে না। মানে সংখ্যাটি বলতে যে এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আছে, এই বৃহত্তম সংখ্যা কিংবা ক্ষুদ্রতম সংখ্যা 0 দিয়ে শুরু হতে পারবে না। কেন? এটার উত্তর হচ্ছে কারণ আমরা জানি 0 একটি সহকারী অঙ্ক, আর এই 0 কোনো সংখ্যার পূর্বে বসলে তার মূল্য বা দাম থাকে না, তাই সংখ্যাটি 0 দিয়ে শুরু হতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবারে খ নং প্রশ্নের সমাধানটি করব। 4 অঙ্কটি সব সময় দশকের স্থানে থাকবে। তো এখানে দশকের স্থানে দেওয়াই আছে, তাহলে এটাকে এখন আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করব তা এখন আমরা সমাধান করব। তো মনে করো এইখানে আমরা যদি একটা চিন্তা করি যে এটা যেহেতু 4, এটা 5 হবে, এটা 6, আমরা যদি এখানে 6 দিয়ে শুরু করি, এখানে যদি 5 লিখি, তাহলে 4 এইখানে আমরা 3 লিখতে পারবো। তার মানে কি ছোট বড় থেকে ছোট ক্রমে সাজানোটাই তো বৃহত্তম সংখ্যা, তাই না? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? যেহেতু আমরা ক্ষুদ্রতম সংখ্যা জানি যে ছোট থেকে বড়, তাই এখানে কত আছে? 4। তাহলে এখানে আমরা 3, এখানে আমরা 2 ধরতে পারি, 1ও ধরতে পারি। 0 তো লেখা যাবে না, তাহলে আমরা 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 4, এখানে 5 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, এরপর আমরা এখন গ নং প্রশ্নটি সমাধান করব। তো গ নং প্রশ্নটি হলো, 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। তাহলে শতক কোনটা? দেখো, যেহেতু স্থানীয় মান আমাদের ডান দিক থেকে পড়তে হয়, তাহলে একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে বৃহত্তম হোক কিংবা ক্ষুদ্রতম হোক, সব সময় শতকের ঘরে 9 অঙ্কটি থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা বৃহত্তম সংখ্যায় সাজাবো। তাহলে এটা যেহেতু 9, তাহলে 9 এর আগে তো হচ্ছে 10, কিন্তু এখানে 10 তো একটি অঙ্ক না, 10 হচ্ছে একটি সংখ্যা। তাহলে আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বলতে চাই, তোমাদের আলোচনার সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে আমি তোমাদের অঙ্ক এবং সংখ্যা নিয়ে একটি ক্লাস আপলোড দিয়ে দেব। তো সেটা তোমরা দেখলেই তোমাদের অঙ্ক এবং সংখ্যার একটা প্রাথমিক ধারণা চলে আসবে। তো এটা আমি
তোমাদের পরবর্তী ক্লাসে দিয়ে দেব। ওকে, তাহলে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো যেহেতু 9-এর আগের মানে বড় সংখ্যাটা হচ্ছে 10, তো 10 তো একটা অঙ্ক না, তাহলে 10 তো লেখা যাবে না। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? তাহলে এখানে আমি 9 লিখতে পারবো। তাহলে 9, 9, এরপরে আমি 8, এরপরে আমি 7 লিখলাম। তাহলে এটা কি বড় থেকে ছোট হলো? তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু আমরা জানি যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, তাহলে এইখানে আমরা কি দিতে পারি? এইখানে আমরা সাপোজ 1 দিলাম। তো শতকের ঘরে তো 9 আছে, তাহলে এটাকে তো ছোট থেকে বড় লিখতে হবে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি 1 নিলাম। তো এখানে চাইলে তোমরা 2ও নিতে পারো, 3ও নিতে পারো, 4ও নিতে পারো, 5ও নিতে পারো। তো আমরা এখানে 1 নিলাম, 1-এর পরে কি আছে? 9। তাহলে এইখানে তো আর 10 হচ্ছে না, কারণ 10 তো হচ্ছে একটি সংখ্যা এবং একটি সংখ্যায় 2টি অঙ্ক, তাহলে 10 লেখা যাবে না, আমার তো অঙ্ক লিখতে হবে একটি। তাহলে 1-এর পরে 9, তাহলে এটাও আমি 9 দিলাম, এটাও আমি 9 দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো এবারে ঘ নং প্রশ্নটির সমাধান করি। 1 অঙ্কটি সব সময় হাজারের স্থানে থাকবে। দেখো এখানে হাজারের ঘরে কিন্তু 1 আছে, তাহলে এটাকে এখন আমার কি করতে হবে? বৃহত্তম সংখ্যায় লিখতে হবে, আর এটাকে ক্ষুদ্রতম সংখ্যায় লিখতে হবে। তো বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে ছোট থেকে বড়। তাহলে বৃহত্তম সংখ্যা 1 আছে, তাহলে এইখানে আমি কি দিব? 0, 0, 0, কারণ 1-এর পরে ছোট হচ্ছে 0। তারপরে তো ঋণাত্মক সংখ্যা -1, -2, তো এখানে তো -1, -2 নিয়ে আলোচনা করা হয় নাই। তাহলে আমরা কি করলাম? 1 লিখে বাকি ঘরগুলোতে 0 বসাই দিলাম। তো এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তো এবারে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি হবে? 1-এর পরে আমি 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, তোমাদের ইচ্ছে। এক কথা ছোট থেকে বড় ক্রমে তোমরা সাজিয়ে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটা তোমাদের ভালো মতো বুঝেই এই প্রশ্নের সমাধানগুলো করতে হবে। কারণ না বুঝে কখনো প্রশ্নের সমাধান করতে চেও না, কারণ তোমাদের বুঝেই কিন্তু অঙ্কের সমাধান করতে হবে। আসলে মুখস্থ বিদ্যা কারো কিন্তু চিরদিন থাকে না, কিন্তু বুঝে যেটা তুমি কাজ করবা ওইটা তোমার কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। এই জন্য আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হলো যে আমরা পড়াশোনা মুখস্থ করি অনেকে, কিন্তু সেই পড়াশোনা তো দীর্ঘদিন থাকে না। কিন্তু পড়াশোনা আমাদের মুখস্থ করতে হয় কেন? আমরা বুঝে বুঝে পড়বো, তাহলে সেই পড়াটা আমাদের মুখস্থ হয়ে যাবে, আমাদের মুখস্থ করতে হবে না। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব পড়া বুঝে পড়ার। অঙ্ক হোক, গণিত হোক, বাংলা, ইংরেজি, যে বিষয়ে হোক, তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়াশোনা করবা, তাহলে সেই পড়াগুলো তোমাদের মুখস্থ হবে, তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা অনেকেই আছো পড়া মুখস্থ করো, অঙ্ক মুখস্থ করো, তো এই অঙ্ক মুখস্থ করে তো দীর্ঘদিন এটা মনে রাখা যাবে না, একসময় তুমি ভুলে যাবা। কিন্তু তুমি যদি বুঝে বুঝে মুখস্থ করো, মানে বুঝে বুঝে পড়াগুলো পড়ো, তাহলে দেখবা যে পড়াগুলো তোমার কি হবে? আয়ত্তে আসবে এবং সেগুলো মুখস্থ হয়ে যাবে অটোমেটিকলি। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝেছো। আমি চাই তোমরা বুঝে বুঝে পড়াশোনা করবে এবং কোনো রকমের প্রশ্ন থাকলে তোমাদের বইয়ের যে কোনো পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করতে পারো। যে প্রশ্ন তোমাদের বুঝতে সমস্যা হয় তা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের সমাধান করে দেব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।